হ্যালো এভরিবডি, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 11-এর কর্মা বাই খুশবন্ত সিং এই গল্পটির সম্পর্কে একটু ডিটেল অ্যানালিসিস করব খুব সংক্ষেপে। এই ভিডিওতে আমি তোমাদের যে জিনিসগুলোকে বলবো সেটা হচ্ছে এই গল্পটি এক নজরে পাঠ্যাংশটি কিরকম, ক্যারেক্টারগুলি কি কি আছে, পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা কেন এই জিনিসটাকে আমাদের এই গল্পটা কেন আমাদের আগ্রহ সৃষ্টি করবে, আউটলাইন সামারি বলবো সংক্ষেপে খুব, এবং টাইটেল সম্পর্কে বলবো। আমরা বলবো ওভারভিউ একটা, যে সাধারণ পর্যবেক্ষণ এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, এবং ক্যারেক্টার সম্পর্কে দু এক কথা আমরা বলবো। প্রথমে বলে দিই যে লিখেছেন গল্পটি খুশবন্ত সিং। খুশবন্ত সিং জন্মগ্রহণ করেছিলেন ফেব্রুয়ারি 2, 1915-এ। তিনি একজন খুব বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। এই লেখালেখির সঙ্গে সঙ্গে তিনি জার্নালিজমের সঙ্গে যুক্ত ছিলেন। চলে আসি আমরা গল্পে। টেক্সট অ্যাট এ গ্লান্স। টাইটেল অফ দ্য স্টোরি, গল্পটির শিরোনাম হচ্ছে কর্মা, লেখকের নাম খুশবন্ত সিং। এটা একটা ছোট গল্প অর্থাৎ শর্ট স্টোরি। এটা গল্পটি পাবলিশড হয় 1989-এ, এবং এই গল্পটির সোর্স হচ্ছে দ্য কালেকটিভ স্টোরিজ গল্প সংকলন, যেটা খুশবন্ত সিং এর লেখা। গল্পটির সেটিং অর্থাৎ পটভূমি হচ্ছে উত্তর ভারতের একটি রেল স্টেশন, আর সময়কাল হচ্ছে ব্রিটিশ শাসনকাল। বিষয়বস্তু হচ্ছে ব্লাইন্ড ইমিটেশন অফ ফরেন কালচার অ্যান্ড ডাউনফল অফ অ্যারোগেন্স, অর্থাৎ বিদেশি সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং ঔদ্ধত্যের পতন। এখানে যে ক্যারেক্টারগুলো আমরা পাচ্ছি সেগুলো হলো স্যার মোহনলাল, লক্ষ্মী, 2 ব্রিটিশ সোলজার্স, এ কুলি, এ বিয়ারার। এদের মধ্যে যে জিনিসগুলো আমরা দেখতে পাই, ছোট করে বলি তোমাদের। স্যার মোহনলাল, তিনি একজন উদ্ধত মধ্যবয়স্ক লোক, যিনি এপলি ব্রিটিশ কালচারকে অনুসরণ করেন এবং তার নিজের দেশের সংস্কৃতিকে তিনি ইগনোর করেন, অবজ্ঞা করেন। লক্ষ্মী, তিনি একজন সাধারণ মহিলা, যিনি মোহনলালের স্ত্রী। দুজন ব্রিটিশ সেনা, একজনের নাম বিল, একজনের নাম জিম, দুজনেই ড্রাঙ্কার্ড অবস্থায় থাকে, মদ্যপ অবস্থায় থাকে। একটি কুলি, যিনি লেডি লালের যে বাক্সটা আছে সেটাকে তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। একজন সেবক অর্থাৎ একজন বিয়ারার, যিনি স্যার মোহনলালের সঙ্গে থাকেন, তার প্রয়োজনীয় জিনিসপত্র তার সামনে এগিয়ে দেন। গল্পটি কেন আমাদের কাছে পড়া প্রয়োজন? খুশবন্ত সিং ইংরাজি আদব কায়দায় অন্ধ এবং দাসসুলভ অনুকরণকে এখানে বিদ্রূপ করেছেন। গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুহূর্তটি গল্পের শেষে আসে। গল্পটি অবস্থার পরিবর্তন কেমন করে ঘটে তা দেখায়, এবং গল্পের কথন রীতি তৃতীয় পুরুষে অর্থাৎ থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ বা ওমনিসিয়েন্ট ন্যারেটর পয়েন্ট অফ ভিউ দিয়ে বর্ণিত। এটি গল্পের সজীবতাকে বাড়ায়। এই কারণে গল্পটি আমাদের পড়তে ভালো লাগে। এবার আমরা চলে আসি আউটলাইন সামারিতে। প্রথমেই আমরা যেটা দেখতে পাই যে স্যার মোহনলাল ওয়াজ ইন এ ফার্স্ট ক্লাস ভিজিটিং রুম অ্যাট এ রেলওয়ে স্টেশন, অর্থাৎ স্যার মোহনলাল একটা রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণীর যাত্রীর প্রতীক্ষালয়ে তিনি বসেছিলেন। He looked at himself in the mirror of the first class waiting room. তিনি ওই প্রথম শ্রেণী যাত্রী প্রতীক্ষালয়ের আয়নাটির দিকে তাকাচ্ছিলেন। Sir Mohanlal smiled at the mirror with an air of pity and patronage because it is very much like everything else in his country, inefficient, dirty and ordinary. Sir Mohanlal করুণার চোখে আয়নাটির দিকে তাকালেন, কারণ এটা তার দেশের অন্য সবকিছুর মতোই অকেজো, নোংরা এবং সাধারণ মানের। He smoothed his balloyal tie for several times and waved a goodbye to the mirror. তিনি তার বাল্যইয়ল টাইটিকে বেশ কয়েকবার করে সোজা করবার চেষ্টা করলেন এবং তারপরে আয়নাটিকে বিদায় জানিয়ে তিনি বসতে গেলেন। He glanced at his watch and ordered a small peg of wine. তিনি তারপর নিজের ঘড়ির দিকে দেখলেন এবং তিনি স্কচের অর্ডার দিলেন তার বিয়ারারকে, যেটাকে উনি বলছেন এক ছোটা। নেক্সট, লক্ষ্মী লেডিলাল was seen sitting on a small grey steel trunk, chewing a betel leaf and fanning herself with a newspaper. এই সময়ই আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের বাইরের দিকে যখন দেখবো, সেখানে দেখা যাবে মোহনলালের ওয়াইফ লক্ষ্মী, তিনি একটি মোটাসোটা মহিলা, তিনি একটা স্টিল ট্রাঙ্কের উপরে বসে রয়েছেন, তিনি পান চেবাচ্ছেন এবং একটা নিউজ পেপার দিয়ে নিজেকে হাওয়া করছেন, অর্থাৎ সময়টা খুব গরমকাল বোঝাই যাচ্ছে। স্যার মোহনলাল সামন্ড দ্য বিয়ারার অ্যান্ড লক্ষ্মী হেইল এ পাসিং রেলওয়ে কুলি। ঠিক এরকম সময় স্যার মোহনলাল বিয়ারারকে ভেতরে ডেকে পাঠালেন এক ছোটার জন্য, এবং ঠিক সেই সময়ই লক্ষ্মীও একজন কুলিকে, যে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, তাকে ডেকে তার মালপত্র নিয়ে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তৈরি হলেন। দ্য কুলি হোয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক অন হিজ হেড অ্যান্ড moved down the platform, and Lady Lal followed him slowly with her brush tiffin carrier.
কুলি স্টিল ট্রাঙ্কটিকে তার মাথায় তুলে নিল এবং প্ল্যাটফর্ম ধরে এগিয়ে চলল, আর লেডিলাল তার পেতলের টিফিন ক্যারিয়ারটি তুলে নিয়ে তার পেছনে পেছনে হাঁটতে লাগলেন। লেডিলাল ওয়ান্টেড টু নো ফ্রম দ্য কুলি ইফ দ্য ট্রেনস ওয়ার ক্রাউডেড অন দোজ লাইনস অ্যান্ড the coolie told her that she would find room in the জেনানা। অর্থাৎ লেডিলাল কুলির কাছে জানতে চাইলেন যে ট্রেনগুলো খুব ভিড় হয় কিনা, এবং কুলি তাকে বললেন যে ট্রেনে ভিড় হলেও জেনানা অর্থাৎ লেডিস কম্পার্টমেন্টে কিন্তু মোটামুটি তিনি জায়গা পেয়ে যাবেন। লেডিলাল স্টার্টেড হার ইটিং উইথ চাপাটিস অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকলস। লেডিলাল এই সময় তার টিফিন ক্যারিয়ার থেকে কিছু চাপাটি এবং আমের আচার দিয়ে খাওয়া শুরু করলেন। The coolie wanted to know if she was traveling alone, and Ladylal told him that she was with her husband. He was in the waiting room and he traveled first class because he was a vizier and barrister. কুলি তার কাছে জানতে চাইল লেডিলালের কাছে যে উনি একাই ট্রাভেল করছেন কিনা। তখন লেডিলাল জানালেন যে না, আমি আমার মাস্টার অর্থাৎ আমার হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি, কিন্তু তিনি ওয়েটিং রুমে আছেন, তিনি একজন ব্যারিস্টার এবং তিনি একজন উজির। তিনি মানে ট্রেনে অনেক বড় বড় মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেন, সেই জন্য আমি ওইখানে যাই না, আমি ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্টেই যাই। দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য নিউজ অফ অ্যাপ্রোচিং ট্রেন ওয়াজ অ্যানাউন্সড। লক্ষ্মী হারিডলি ফিনিশড অফ হার মিল। ট্রেনের সংকেত পাওয়া গেল এবং এগিয়ে আসা ট্রেনটির খবর ঘোষণা করা হলো। লক্ষ্মী তাড়াহুড়ো করে তার খাওয়া শেষ করলেন। দ্য ট্রেন কেম অ্যান্ড লক্ষ্মী ফাউন্ড হার সিট অলমোস্ট অ্যান এমটি জেনানা কম্পার্টমেন্ট। ট্রেন এলো এবং লক্ষ্মী প্রায় একটা ফাঁকা মহিলা কম্পার্টমেন্টে জানলার ধারে তিনি জায়গা পেয়ে গেলেন। স্যার মোহনলাল এন্টার্ড in a first class compartment and found no single person in it. He was disappointed. স্যার মোহনলাল একটা প্রথম শ্রেণীর কামরায় ঢুকলেন, কিন্তু দেখলেন সেখানে একজন লোকও নেই। তিনি খুব হতাশ হলেন, কারণ ট্রেনে যে কনভারসেশনগুলি তিনি করতে চান, যেগুলি তার সঙ্গে তার প্রিয় ইংল্যান্ডের পরিচিতি ঘটাবে আরো নতুন করে, সেই জিনিসটা তিনি মিস করবেন, এটা তার মনে হলো। He looked out of the window and his face lit up as he saw two English soldiers coming to his compartment. He decided to welcome them. তিনি জানলা দিয়ে মুখ বাড়ালেন এবং দেখলেন দুজন ইংরেজ সৈন্য তার কামরার দিকে আসছে। দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, যদিও তিনি বুঝতে পারলেন যে এই সৈন্যগুলো সেকেন্ড ক্লাসই ভ্রমণের যোগ্য, কিন্তু তিনি মনে করলেন যে আমি গার্ডের সঙ্গে কথা বলে এদেরকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে আসার অন্তত ব্যবস্থা করে দিই, কিছুটা অন্তত ইমপ্রেসিভ কনভারসেশন এদের সঙ্গে আমার হবে। The two soldiers got into Sir Mohan's compartment and one of them told another to get him out. They started shouting at Mohanlal, "Ekdam jao." দুজন সৈন্য আসছিল, তারা স্যার মোহনের কামরাতেই এসে উঠলো এবং একজন আরেকজনকে বলল স্যার মোহনকে বাইরে বার করে দিতে, এবং স্যার মোহনের দিকে তাকিয়ে তারা চেঁচাতে শুরু করলো যে একদম বেরিয়ে যাও। স্যার মোহনলাল ট্রাইড টু প্রোটেস্ট ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট বাট দে কুড নট আন্ডারস্ট্যান্ড হিম। স্যার মোহন তার অক্সফোর্ড ইংরেজি উচ্চারণের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করলেন, কিন্তু তার কথার অর্থ ওই ইংরেজ সৈন্যগুলো বুঝতে পারল না। দে থ্রিউ স্যার মোহনলাল আউট অফ দ্য ট্রেন। হি রিলড ব্যাকওয়ার্ডস, ট্রিপড অন হিজ বেডিং অ্যান্ড অন দ্য সুটকেস। তারা স্যার মোহনলালকে বাইরে ছুঁড়ে দিল, তিনি পেছনের দিকে টলতে লাগলেন এবং তার বেডিং এর ওপর হোঁচট খেয়ে তিনি সুটকেসের ওপরে গিয়ে পড়লেন। স্যার মোহনস ফিট ওয়ার গ্লুড টু দ্য আর্থ অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ। স্যার মোহনের পা মাটিতে আটকে রয়ে গেল এবং তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। In the Janana compartment, Lakshmi sat comfortable. Her diamond nose ring glistened against the station lights. জেনানা কামরাতে লক্ষ্মী আরামে বসেছিলেন, তার হীরের নাকছাবি স্টেশনের আলোয় চিকচিক করছিলেন। অর্থাৎ এখানে বোঝানো গেল যে দেশীয় ভাবধারায় অনুপ্রাণিত হয়ে থাকলে স্বাভাবিকভাবে সাময়িকভাবে বাহ্যিক দৃষ্টিতে কিছু কষ্ট আমাদের সহ্য করতে হতে পারে, কিন্তু আন্তরিকভাবে কিন্তু আমরা সেইখান থেকে অনেক বেশি আনন্দ পাই। The train passed the platform. Ladylal spat and sent a jet of red dribble flying across like a dirt. ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। লেডিলাল থুতু ছুড়লেন, অর্থাৎ পানের যে পিক যেটি মুখে এতক্ষণ ধরে তিনি রেখেছিলেন সেটি ছুঁড়ে ফেললেন এবং ফোটা ফোটা লাল থুতুর ফিনকি বর্ষার মতো উড়ে গেল। অর্থাৎ এখানে যেন বোঝানো গেল যে স্যার মোহন যেভাবে ইংলিশ কালচারকে নিজের মনের ভেতরে বাড়িয়ে তুলেছিলেন, একটা ইমেজ তৈরি করেছিলেন, জাস্ট লাইক লেডিলাল যেভাবে মুখের ভেতরে পানের পিককে জমা করেছিলেন, এটা এক সময় অনেক স্ফীত হয়েছিল এবং একটা সময় সেই বেলুনটি ফেটে গেল। অর্থাৎ সেই পানের পিক যেরকম ফেললেন, স্যার মোহনলালও ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তার মন থেকে সমস্ত ইংরেজ প্রীতিকে যেন মুছে ফেললেন। এবার চলে আসছি টাইটেল সম্পর্কে।
খুশবন্ত সিং এর কর্মা নামে এই গল্পটি ছোট গল্প এবং এই গল্পের ভেতরে একটা গভীর ব্যঞ্জনাময় অর্থ রয়েছে। এটি এমন এক অহংকারের গল্প যার পতনেই বিনাশ হয়। সাধারণভাবে একথা বিশ্বাস করা হয় যে কর্ম হলো একজন মানুষের ভালো এবং খারাপ কাজ এবং তার ফল। স্যার মোহনলাল একজন আধুনিক প্রকৃতিপন্থী এবং অভিজাত ভারতীয়। তিনি দাসোচিতভাবেই ব্রিটিশ জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে চলেন। ব্রিটিশ সংস্কৃতির চেয়ে তার নিজের সংস্কৃতি নিচু মানের বলে তাকে বর্জন করেন। যা কিছু ভারতীয় তাকেই তিনি ঘৃণা করেন আর ব্যঙ্গ বিদ্রুপ করেন। তাই তিনি তার সনাতন ধর্মী এবং অসভ্য জাতীয় স্ত্রী লক্ষ্মীকে অপছন্দ করেন। তার অহংকারের পাপের সাজা হয়। 2 ব্রিটিশ সৈনিক তাকে তার কম্পার্টমেন্ট থেকে ছুড়ে ফেলে দেয়। তিনি নিজেই এই অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য অবাক হয়ে যান, কিন্তু এই পরিস্থিতিকে তিনি আহ্বান করে এনেছিলেন। কিন্তু তার স্ত্রী ভালো কাজের ভালো পুরস্কার আসে। তাই কর্মা এই শিরোনামটি তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী। এখান থেকে গল্প সম্পর্কে আমরা যে একটা সাধারণ পর্যবেক্ষণ যদি দেখি তাহলে সেটা পাই বিদেশি সংস্কৃতির অনুকরণ, যেটা একসময় অনেক ভারতবাসীর মধ্যে আমরা দেখতে পেতাম। অসুখী দাম্পত্য জীবন, এটাও বহু ভারতবাসীর মধ্যে রয়েছে। সংস্কৃতি ও জীবনচর্চার তফাৎ, অর্থাৎ নিজের দেশীয় সংস্কৃতিকে ছেড়ে দিয়ে বিদেশি সংস্কৃতিকে অনুকরণ করা। আভিজাত্য ও দেশপ্রেম, অর্থাৎ আভিজাত্য এবং দেশপ্রেমের মধ্যে একটা পার্থক্য কিন্তু দেখা যেত। স্যার মোহনলাল সম্পর্কে যদি একটুখানি আমরা ক্যারেক্টার সম্পর্কে দেখি, স্যার মোহনলাল কে ছিলেন? স্যার মোহনলাল ইজ এ ওয়েল এডুকেটেড ব্যারিস্টার। স্যার মোহনলাল একজন উচ্চশিক্ষিত আদালতের উকিল। হি ইজ এ মিডিল এজেড ম্যান, তিনি একজন মধ্যবয়স্ক মানুষ। হি ইজ অ্যাসেমড অফ হিজ ইন্ডিয়ান কালচার অ্যান্ড লাইফস্টাইল, তিনি তার ভারতীয় সংস্কৃতি এবং জীবনধারার ব্যাপারে লজ্জিত। হি ইজ অ্যারিস্টোক্র্যাট অ্যান্ড অ্যারোগ্যান্ট, তিনি অভিজাত এবং উদ্ধত। হি ইজ এ ব্লাইন্ড ফলোয়ার অফ ইংলিশ কালচার অ্যান্ড লাইফস্টাইল, তিনি ইংরাজি সংস্কৃতি এবং জীবনচর্চার প্রতি অন্ধভাবে অনুরাগী। হি ডাজ এভরিথিং লাইক এ কালচার্ড ইংলিশম্যান, তিনি সংস্কৃতবান, ইংরেজদের মতো সবকিছুই করেন। লক্ষ্মী সম্পর্কে আমরা যদি একটু দেখি, লক্ষ্মী ইজ এ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওয়াইফ, লক্ষ্মী একজন সাধারণ ভারতীয় গৃহবধূ। সি ইজ অ্যান অর্ডিনারি মিডিল ক্লাস ইন্ডিয়ান ওম্যান, তিনি হচ্ছেন একজন সাধারণ মধ্যবিত্ত ভারতীয় মহিলা। সি ইজ এ ফলোয়ার অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড লাইফস্টাইল, তিনি ভারতীয় সংস্কৃতি এবং জীবনধারার প্রতি অনুরাগী। সি ইজ সিম্পল অ্যান্ড হ্যাপি উইথ দ্য সিচুয়েশন, তিনি সরল এবং তার নিজের অবস্থার প্রতি সুখী। তাই এইখানে আমরা কর্মা গল্পটির সম্পর্কে একটু ডিটেল অ্যানালিসিস এবং বিভিন্ন অংশগুলো সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।